শোনো জব্বর আলী, আমি তোমারে একটাবার শেষ সুযোগ দিতে চাইছিলাম। কিসের সুযোগ? তোমার মাইয়া তোমার নামে থানায় ডায়েরি করছে। আমি তো চাইতেছিলাম যদি উভয় পক্ষ একটা মিটমাট করিয়া লইতো, তাহলে তোমারে এই বয়সে আপন মাইয়ার অভিযোগের ভিত্তিতে হাজতবাস হইতে হতো না। কিন্তু তুমি তো দেখছি তোমার কামের লিজ্ঞা বিন্দুমাত্র অনুতপ্ত না। কি তাই তো? কিসের অনুতাপ? যা করছি বেশ করছি। আমি তো মনে করি যে আমার মাইয়া মইরা গেছে গিয়া। আমি আমার মাইয়ারে এই গা থেকে তাড়ানোর লিগা যা যা করা প্রয়োজন আমি তাই তাই করব। শুনো কিরণমালা, এই পরিস্থিতিতে তোমার আব্বারে অ্যারেস্ট করা ছাড়া আমার সামনে কোনো রাস্তা খোলা নাই। তুমি কি চাও? আমি চাই জব্বর আলী নামে লোকের উপযুক্ত শাস্তি হোক, তার এমনই শাস্তি হোক যাতে ভবিষ্যতে তার সারা জীবনে মাইয়া লোকরে অপমান করানোর ইচ্ছাখানি চলে যায়। নার্গিস, নার্গিস মইরা গেছে। বাড়িতে আছে কিরণমালা। নার্গিস রে তুমি মেলা অপমান করছো, এমনকি তারে তুমি দুষ্কৃতীদের হাতে তুলে দিতেও দ্বিধাবোধ করো নাই। তারা নার্গিসরে মায়েরে ফেলাইতে চেষ্টা করছিল, বড়ার জোরে সে বাইচা গেছে। সেই নার্গিসরে কিন্তু কিরণমালা মায়েরা ফেলাইতে পারছে জব্বর আলী। তাই আমি কইতাছি, আজ আমার যা করণের সেয়াতে আমি কোনো দ্বিধাবোধ করুম না। স্যার, এই লোকরে আপনি অ্যারেস্ট করেন। না 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 নার্গিস, নার্গিস, তুমি কিন্তু আগুন লেখাইতেছো কিরাম? আমি 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 আপনি এবং আপনার দলবল পানি লইয়া তৈয়ার থাকেন জব্বর আলী। স্যার, আমি আজ আসি। এসো মা, এসো। ধন্যবাদ স্যার, ধন্যবাদ। খুদা হাফেজ। খুদা হাফিজ। কনস্টেবল, একে লইয়া লকাপে যাও। স্যার স্যার, আমি 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 দান দান। এই কাজটা করে তুমি খুব ভুল করেছো সৌম্য। আমি তোমাকে আগেও বারণ করেছিলাম। এই একদিন বাদে হুট করে তুমি ওই কাবুল শেখ নামের একটা দুষ্কৃতীর কথা শুনে তুমি যেরকম একটা বিচ্ছিরি কাণ্ড করে ফেলবে, এটা আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি। আরে এটা তো ঠিক যে একটা মেয়ে তার উবে যেতে পারে না। আরে কি আশ্চর্য একটা কথা, আমি কেন বোঝাতে পারছি না তোমাদের, যে রঞ্জা এই বাড়ি থেকে চলে যাওয়ার সময় একটা চিঠি লিখে গিয়েছিল যাতে এই বাড়িতে ও আর ফিরে আসতে চায় না, এই সম্পর্কে ওর কোনো বিশ্বাস নেই।
তাহলে ওর জন্য হঠাৎ কেন এত ক্ষেপে উঠেছে আমি বুঝতে পারছি না। একটা মানুষের মন চলে গেলে তাকে নিয়ে তুমি থাকতে পারবে? এই কথাটা তোমাকে আগে আমি অনেকবার বুঝিয়েছি, কেন তোমার মনটাকে তুমি কন্ট্রোল করতে পারছো না? না দাদা, আমার মনে হয় আপনি কিন্তু এবার একটা অন্যায্য কথা বলছেন। কি অন্যায্য কথা বলেছি? না দেখুন, সংসার করতে চাইছি না সেটা একটা কথা, কিন্তু একজনকে ঠকিয়ে মিথ্যে কথা বলে আরেকজনের সাথে নোংরামি করতে যাওয়াটা বোধহয়। আমি একটা কথা কিন্তু আগেও বলেছি, আবার বলছি, রঞ্জা যদি আমার সঙ্গে বা আমাদের সঙ্গে থাকতে না চাইতো আমার কিছু বলা ছিল না তাতে, কিন্তু ও আমাকে ঠকাবে কেন? কিসের জন্য? আমি কি করেছি? ও যদি আমাকে ঠকাতে পারে তাহলে আমিও ওর মুখোশটা টেনে খুলে দিতে পারি, আর তার জন্য আমাকে যতটা নামতে হবে আমি ততটাই নামবো। একটা অভিযোগ আনলে সেটা প্রমাণ করতে হয়, জানো তো? আমি তো বলছি আমি প্রমাণ করতে পারবো, প্রমাণ আছে আমার কাছে। তুমি কিচ্ছু প্রমাণ করতে পারবে না, কারণ তুমি কিচ্ছু দেখোনি, তুমি কিচ্ছু জানো না। তুমি অন্য একটা লোকের শোনার কথার উপর নির্ভর করে এসব বলছো আমাকে, আর সেই অন্য লোকটা কে? একটা দুষ্কৃতী যে সারা জীবন রঞ্জার ক্ষতি করেছে। সৌম্য, এসব ছাড় সৌম্য। জানি তোর ওপর খুব অন্যায় হয়েছে, কিন্তু সেইটা ধরে বসে থাকলে তো জীবন চলবে না। না, যা হয়েছে সব ভুলে যা, জীবনটাকে নতুন করে শুরু কর। আমি বলি কি, একটা ভালো মেয়ে দেখে বিয়ে কর না। মানে যদি বলিস তো আমরাও চেষ্টা করতে পারি। কি বলিস কিয়া? না মা, আমি জীবনে আর যাই করি না কেন বিয়ে আর করবো না। ও মা, সে আবার কি কথা? ওরকম একটা বাজে মেয়ের জন্য তুই নিজের জীবনটা কেন নষ্ট করতে যাবি রে? একটা বাজে মেয়ে যে চলে গেছে, কই তাকে তোমরা ভুলতে পারছো না তো? একটা বাজে মেয়ের হাত থেকে উপহাতে পেলে মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলে, কই তোমরা তাকে ভুলতেই পারছো না। আর আমি তো দেখছি সৌম্য যেভাবেই হোক তার সঙ্গে নিজেকে জড়াতে চাইছে। মেয়েটা বাজে বলে তাকে গা থেকে ঝেড়ে ফেলে দিতে পারবো না বাবা। আমার তার কাছে একটা প্রশ্নের উত্তর দরকার আছে, সেটা পেয়ে গেলে হয়তো আমি। এই জীবনে কি সব প্রশ্নের উত্তর আমরা পাই? পাই না। তাই ভবিষ্যতের জন্য এই প্রশ্নটা তোলা থাক। কিন্তু তাই বলে তুমি একটা নিরীহ ছেলে, একটা ভদ্র পরিবারকে তুমি হেনস্থা করতে পারো না। নিরীহ ছেলে? হ্যাঁ, নিরীহ ছেলেই তো। আর যাই বলো, অন্তত নিরীহ বলো না। আমি আমার বিশ্বাস থেকে বললাম। না, যদি নিরীহই হতো তাহলে। তর্ক সাপেক্ষ যখন, তখন ব্যাপারটা তোলাই থাক। তবে তোমাকে একটা কথা বলছি সৌম্য, বলা তো যায় না, অচিরেই হয়তো সেই দিন আসবে যখন তোমার কৃত কর্মের জন্য তোমাকে অনুতপ্ত হতে হবে। যদি সত্যি সেই দিন আসে তাহলে আমি নিশ্চয়ই খুশি হব বাবা। তবে তাই বলে আমার বুকের ভেতরে যন্ত্রণা, অপমান এগুলো চেপে রাখতে আমি পারবো না। মুশকিলটা কি জানো? মানুষ নিজের দোষ ত্রুটি দেখতে পায় না। কোন রকম প্রশ্ন করো না কিন্তু, কারণ প্রশ্নের উত্তরটা তোমার কাছে আছে। হ্যাঁ, তুমি খুব ভালো করে জানো রঞ্জা কেন এ বাড়ি ছেড়ে চলে গেছে। কতটা অপমান, কতটা অবিশ্বাস নিয়ে তাকে এ বাড়িতে থাকতে হয়েছে বলো তো? তার কি দায় পড়েছে তারপর এখানে পড়ে থাকা? বিয়ে মানে তো কৃতদাসত্ব নয়। কে? দাঁড়াও, আমি দেখছি। আপনারা? সৌম্য আছে বাড়িতে? আসলে আমরা একটু কথা বলতে এসেছিলাম আপনাদের সাথে। আসুন আসুন আসুন, ভেতরে আসুন। আসুন।
আসুন আসুন, ভেতরে আসুন। নমস্কার স্যার। আমার জ্যাঠামশাই, জ্যাঠাইমা, মা আপনাকে লগে একটু কথা কইতে চান। আপনাকে বাসাখান আমার সিনা, তাই আমি আইতে বাধ্য হইলাম। নমস্কার, আমার নাম জিতেন্দ্র নারায়ণ রায়চৌধুরী। আপনি বসুন। আপনার যদি আবেদন নিবেদন করারই থাকতো আপনি একা এলেই তো পারতেন। ভেবে দেখতাম না হয় আমি। বাড়ির সকলকে এভাবে বদার করার কোনো দরকার ছিল না। সৌম্যবাবু, আবেদন নিবেদন করতে আমি আসি নাই, কারণ আবেদন নিবেদন করার লাখান কোনো কাম আমি করি নাই। আসলে আমাদের আসতে হয়েছে, মানে আমাদের পরিবারের কোনো মানুষ এমন কোনো হীন কাজ করতে পারে না যার জন্য তাদের থানায় যেতে হয়। কাল অবশ্য আমি থানায় গিয়ে ওদের সঙ্গে কথা বলে ব্যাপারটা মিটিয়ে এসেছি। আর এই কথাটাও তো সত্যি যে আমি যদি কাউকে সন্দেহ করে কারণ আমি তার কাছে কিছু বলে আসি, সেটাই সব নয়। যার কাছে বলা হলো তাকে প্রমাণ দেবারও একটা দায় থাকে। দেখেন, কিরণ কোথায় আছে আমরা সত্যই কেউ জানি না, আমাকে শোনাও জানে না। আমার বৌমার বাচ্চা হইব আর কয়দিন পর, শোনা এখন সে লয়ে ব্যস্ত। এই সকল কথা ভাবার সময় নাই তার। দেখুন, কিছুক্ষণ আগে আমার ছেলের সঙ্গে এই ব্যাপারেই কথা হচ্ছিল। আসলে ওকে কেউ বলেছে যে সূর্যর সঙ্গে রঞ্জাকে একসঙ্গে দেখা গেছে। এত ব্যাখ্যা দেওয়ার কোনো দরকার নেই বাবা। আছে বাবা, দরকার আছে। আজ আমরা তোমাদের সঙ্গে বোঝাপড়া করতে এসেছি। আর এটাই বোধহয় শেষ বোঝাপড়া। বোঝাপড়া? আগে হ্যাঁ, বোঝাপড়া। আমরা প্রথমেই থানা, পুলিশ, মামলা, মকদ্দমা এসবের মধ্যে না গিয়ে শেষবারের মতন একবার কথা বলতে এসেছি। দেখুন, আমাদের পরিবারের একটা সম্মান আছে। আপনারা আমাদের কতটুকু চেনেন বা কতটুকু জানেন আমি জানি না, কিন্তু আমাদের পরিবারের যদি সব ইতিহাস জানতেন, যদি আর কারো না হোক এই ছেলেটার জীবনের সব কথা জানতেন, তাহলে আপনি আপনার ছেলেকে কিছুতেই অ্যালাউ করতেন না এই কাজটা করতে। আমি জানি। না না, পুরোটা জানেন না। পুরোটা জানার কথাও নয়। যদি কোনোদিন সে সুযোগ হয়, যদি ঈশ্বর কখনো সে সুযোগ দেন, তাহলে সৌম্যকে আমি অনেক বুঝিয়েছি। ও কোনোদিনই কোনোভাবেই আপনাদের আর হ্যারাস করবে না। কিন্তু কোনোদিন যদি এটা প্রমাণিত হয় যে সূর্যর সঙ্গে রঞ্জার যোগাযোগ আছে, তখন সেই দিন আমি তোমাকে নিজে থেকে বলবো, তোমার যা মন চায় তাই করো। দেখো বাবা, কিরণ আমাদের মেয়ের মতো। কিরণের সঙ্গে সূর্যর একদিন একটা পাকা সম্পর্ক গড়ে ওঠার কথা ছিল, কিন্তু সামাও সেটা হয়নি। কিন্তু তোমার আর কিরণের যখন বৈবাহিক সম্পর্ক তৈরি হলো, তখন তো আমরা তোমাকে আমাদের অন্তর থেকে গ্রহণ করেছিলাম। তুমি আমাদের বাড়িতে কতবার এসেছো। সেই তুমি কি করলে না, সূর্যর বিরুদ্ধে গিয়ে থানায় অভিযোগ করে এলে।
হয়তো তাতে তোমার কোনো রকম বিবেক দংশন হয়নি, কিন্তু আমার হয়েছে। আমি তোমার এগেনস্টে মামলা করতে পারতাম, কিন্তু পারিনি। কারণটা কি জানো? কারণটা হলো কিরণ তোমাকে আমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিল। কিরণের অবস্থানটা আমাদের বাড়িতে আজও এমনই। তাই আজ এসেছি তোমাদের বাড়িতে, তোমার বাড়ির সব লোকেদের সঙ্গে কথা বলতে। আপনি নিশ্চিন্তে যান, সৌম্য আর এ ব্যাপারে এগোবে না। মানে যতক্ষণ না পর্যন্ত একটা নিশ্চিত প্রমাণ পাচ্ছে ততক্ষণ ও আপনাদের কোনো বিরক্ত করবে না। কারণ শম্ভুবাবু, আপনার এখন কথা কই। কিরণের লগে আমি যদি সম্পর্ক রাখতে চাইতাম তাহলে সেই সম্পর্কের কথা কইতে আমার কোনো অসুবিধা হইতো না। আর শম্ভুবাবু, আপনি কিরণমালারে বিয়া করছিলেন ঠিকই, কিন্তু তারে তার যোগ্য মর্যাদা টুক দিছেন কি? যদি দিতেন তারে তার যোগ্য মর্যাদা, তাইলে পারতেন শম্ভুবাবু নিজের স্ত্রীর সম্পর্কে এইরূপ অবিশ্বাসের কথা কইতে। শম্ভুবাবু, কিরণমালার যোগ্য হইয়া উঠা তারপর তার স্বামীর অধিকার ফলাইলে ভালা করতেন। আসেন জ্যাঠমশাই। হ্যাঁ, চলো।